নমস্কার, কবির কথায় আপনাদের স্বাগত। আজকে আমরা কবির কথা শুরু করছি কবি মনীন্দ্র রায়কে দিয়ে। গত শতাব্দীর 4-এর দশকের বাংলা কবিতায় তখন হৈ হৈ সাম্যবাদ, যার উৎস রুশ বিপ্লবোত্তর নতুন সাহিত্যবোধের সমাজ বাস্তবতা। সমগ্র বিশ্ব সাহিত্যে তখন এই নতুন ধারা, যার ইন্ধনে ছিল 20-এর দশকের ইলিয়ট, এজরা পাউন্ড এবং অন্যান্য ইমেজিস্ট কবিরা। রোমান্টিক কবিদের সরিয়ে বাংলা কবিতা তখন বরণ করছে এডগার অ্যালান পো, হুইটম্যানদের। মার্ক্সীয় বস্তুবাদী দর্শনের সঙ্গে সংশ্লিষ্ট এই সমাজতান্ত্রিক বাস্তবতার তত্ত্বে বাংলা কবিতায় তখন সোচ্চার হচ্ছেন দীনেশ দাস, সুভাষ মুখোপাধ্যায়, অমিয় চক্রবর্তী, অশোক বিজয় রাহার মতো মনীন্দ্র রায়ও। যদিও মনীন্দ্র রায়ের মননে এই সাম্যবাদী বীজ প্রথিত হয়েছিল তার শৈশবে, স্কুলের ছাত্রাবস্থায়। জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র এবং রথীন মৈত্রর অনুপ্রেরণায়। জন্ম 1919 সালের 4 অক্টোবর পাবনা জেলার শীতলাই গ্রামে। 1936 সালে সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত পরিচয় পত্রিকায় তার প্রথম কবিতা ছাপা হয়। 1939 সালে তার প্রথম কাব্যগ্রন্থ ত্রিশঙ্কু প্রকাশিত হয়। এছাড়া 42 সালে একচক্ষু, 42 সালে আরও বেরিয়েছিল ছায়া সহচর, 48 সালে সেতুবন্ধন কাব্যগ্রন্থগুলি পর পর প্রকাশিত হতে থাকে। তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটে তিনি ইয়াসিন মিয়া নামের একটা দীর্ঘ কবিতা লিখেছিলেন, যার থেকে একটা ছোট পাঠ করছি। একই গ্রামে ছিল 2 জনে বহুদিন, অবনী যুবক ঘুরে ফিরে অবশেষে এখানেই পাঠশালায় ম্লান শিক্ষাব্রতী। ইয়াসিন চাষি, তার একক সন্তান রহিমের বিবাহের স্বপ্নে ভোলে মৃতদার প্রৌঢ়ের বিষাদ। এরই মাঝে এলো সেই ভয়ঙ্কর ক্ষতি। খবরের কাগজে সবাই পরবর্তী ইতিহাস জেনেছে। হাজার চাষির খামারে ওঠে তেভাগার উপদ্রুত সাড়া। সেদিন সুলালগঞ্জে হিংস্র ক্ষুধা খাণ্ডবের রোষে জ্বলে গেল কত ঘর। একটি কিশোর সূর্যাস্তের সে তিমিরে প্রাণ দিয়ে হলো সন্ধ্যা তারা। এরপর 2 বছর জেল খেটে অবনীর ফিরে আসা ও ইয়াসিনের সঙ্গে দেখা হওয়া। এর মাঝখানে একটুকু আমি বাদ দিয়ে যাচ্ছি, কারণ দীর্ঘ কবিতা। কাছে গিয়ে ডেকেছে সে, ইয়াসিন মিয়া ভালো আছো? খোদা তাআলা রেখেছে যেমন, আমি অপরাধী। সে কি, সকলেরই আয়ু এক নয়, বড় কথা কে কেমন কাজে তা ফুরোয়। আল্লাহর বিচারে জানি রহিম করেনি কোনো ভুল। কবে এলে মাস্টার মশাই? অবনী বসল ঘাসে। এ কথা সে কথা বলে অবশেষে তার মনের কপাট খুলেছে সে। বলো তো কি করে পার হয়ে এলে এই দুঃখের সাগর? বলো তো কি করে আছো বেঁচে? একালের নচিকেতা খোঁজে যেন রহস্যের জড়। কতক্ষণ দূরে চেয়ে ভাবে ইয়াসিন, তারপর অপ্রতিভ হাসি টেনে বলে, সে কথা জানি না, শুধু কাজ করে গেছি প্রতিদিন। যখনই অস্থির মন জ্বালা ধরে বুকে, কাজে ডুবে পেয়েছি আরাম। এছাড়া আর কি আছে? আদাব, সালাম। গভীর এক সামাজিক দায়িত্ববোধ থেকে কবিতা লিখেছেন মনীন্দ্র রায়।
যা তাকে আত্মগৌরব দেয়নি, বরং নিজের পিঠেও কালশিটের দাগ এঁকেছেন। শোষক এবং শোষিত, যার আছে আর যার নেই, এই দুদিকের কথা বলতে বলতেই জেগে ওঠে এক তৃতীয় অস্তিত্ব, যার নাম কবিতা, মনীন্দ্র রায়ের কবিতা। 1966 সালে তার দীর্ঘ কবিতা মোহিনী আড়াল সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করে। 1993 সালে তার সনেট সমগ্র রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়। অজস্র লিখেছেন এবং প্রতিদিন নিজেকে ভেঙেছেন, সবসময় নতুন। প্রতিটি বই অন্য বইয়ের থেকে আলাদা, চরিত্রে, ভঙ্গিতে, শব্দচয়নে, চিত্রকল্পে, কিন্তু মূল শিকড়ে রয়েছে মানুষ। জঘন্য এই রাত্রি দিন, অসহ্যতার গ্লানি, এরই মধ্যে কি আশ্চর্য, কেউ রাজা কেউ রানী। ইচ্ছে মতো মুখের পেশি, যাদের অধীন ছদ্মবেশী, মখমলে কিং খাবে তারাই পেয়েছে জল পানি। তাই বলে কি দুঃখ জাগে, মুখস্থে কি সাধ, নৃসিংহকে রক্তে পুষে সাজবে কি প্রহ্লাদ। সকাল থেকে সন্ধে যাকে নিষিদ্ধ পাপ জড়িয়ে থাকে, সুযোগ মতো তার কি মানায় ওই সখী সংবাদ। হ্যাঁ, আছে এই বুকে আমার দারুণ অভিমান, ইতিহাসের পাতায় তবু পাবো নিজের স্থান। দেবদূতেরা স্বর্গে নিখোঁজ, এই নরকে তবুও রোজ একই শিখা দেবত্ব চায়, হোক না সে শয়তান। সেদিন সুরেন ব্যানার্জি রোডে নির্জনতার সঙ্গে দেখা হলো। তাকে বলি, এই তো তোমারই ঠিকানা লেখা চিঠি, ডাকে দেব, তুমি মন পড়া জানো নাকি, এলে কোন ট্রেনে। আসলে ও নির্জনতা নয়, ফুটপাথে কেনা শান্ত চিরুনি, দাঁতে এক স্ত্রীলোকের দীর্ঘ কালো চুল লেগে আছে। কবিতার নাম রাক্ষস, কবির নাম উৎপল কুমার বসু। 1939-এর 3রা আগস্ট জন্ম এবং 3রা অক্টোবর 2015 তাঁর তিরোধান দিবস। 1956 সালে প্রকাশিত কাব্যগ্রন্থ চৈত্রে রচিত কবিতা দিয়ে বাংলা কাব্য জগতে উৎপলের আবির্ভাব। বাংলা সাহিত্যে স্থিতাবস্থা ভাঙার আওয়াজ তুলে 60-এর দশকের শুরুতে হাংরি আন্দোলনের সঙ্গে ছিলেন কবি উৎপল কুমার বসু। রোমান্টিকতার পথ ছেড়ে বস্তুবাদী পর্যবেক্ষণ হয়ে ওঠে তার কবিতার মূল উপজীব্য। স্বতন্ত্র কাব্য ভাষা, প্রকাশভঙ্গি ও আঙ্গিকের জন্য পাঠক প্রিয়তা পেয়েছিলেন উৎপল। কতদিন লাফিয়ে নামিনি মাঠে, ইদানিং ধরা পড়ে যায় চিহ্নের বাগানে, কখনো বা ভনিতা বাজারে। যে দেহ ভৌতিক হয় তারও চাই খাদ্য ও ব্যায়াম, পলায়ন পর হতে পারা চাই। ভাবি, যমুনা পুলিনে যে বাঁশি বাজলো, সে কি পুলিশের বাঁশি? ওই গোঠে জেট বিমানের ধ্বনি, ওই বনে পারমাণবিক কদম্ব রেণুর ঘ্রাণ, তারই মধ্যে বেঁচে থাকা ন্যায় ও অন্যায় নিয়ে কথা কাটাকাটি আছে। এক অনন্য রচনা শৈলীর জনক তিনি। ভাষা নিয়ে তার ভাঙা গড়ার খেলা কবিতাকে এক অন্যরকম স্বাধীনতা দিয়েছিল। তাই তো কোনো নির্দিষ্ট প্রজন্মের চাহিদায় আবদ্ধ নয় তার কবিতা। প্রজন্মোত্তর তার কবিতারা মননের পুষ্টি যোগায় সব পাঠকের। তার কবিতা চিরকালীন।
উৎপল কুমার বসুর কলমের জোরেই তো কবিতা প্রেমী আপামর বাঙালিরা প্রেমে আকাশ তলে সিন্ধু সমাজের ভাঙা উতরলের স্বর শুনেছে গুঞ্জনের মতো, ডুবো নদীর তীরে জলের অধিকারে আঙুল ছোঁয়ার স্পর্ধা পেয়েছে, শিখেছে কহবতীর নাচ। কহবতীর নাচ 2 নম্বর কবিতাটি পড়ছি। যে তমসা নদীর তীরে আমি আজ বসে আছি, তার বালুকণাগুলি আমাকে জানাতে চাইছে আমি জল থেকে কতটা পৃথক। তার ঢেউগুলি আমাকে বোঝাতে চাইছে আমি গাছ নই, আর গাছের আড়ালে ওই ধাঙর বস্তির এক মদ্যপানরত যুবক আমাকে বলতে চাইছে আমি পক্ষীরাজ, মেঘ থেকে নামলাম এইমাত্র, সাক্ষাৎ তারই চোখের সামনে। হবেও বা তাহলে বর্ষার আঁধার সকালে আমি ডানা গুঁজে বসে থাকি, রোদ উঠলে উড়ে যাব। প্রথা জর্জর নন্দনের নিকুচি করে প্রচল প্রকরণের সীমানা ভেঙে উৎপল কুমার বসু মানবীয় অভিজ্ঞতার অতি চেনা স্বরকে এক অভাবিত রূপ কুশলতায় কবিতা করে তুলতে পারতেন। ধাতু ফলক থেকে আকাশ শিখর সবই তাঁর কাছে ছিল অনিবার্য কবিতা। 64-তে তিনি সমুপস্থিত তাঁর বিধ্বংসী স্বর্ণালী পুরী সিরিজ, যেটা পরে 1978 সালে পরিবর্ধিত এবং পরিমার্জিত হয়ে আবার পুরী সিরিজ হিসেবে প্রকাশিত হয়। সেই বইয়ের শেষ প্রচ্ছদে মুদ্রিত বিজ্ঞাপন ভাষ্যের মতে এতে সমুদ্র, বামন, তাঁতকল, শিকারী, সতী, নপুংসক, মিসি বাবা, এয়ারোড্রাম, সূঁচ ও আত্মা, রণরক্ত ও সন্ধ্যা বাতাস, কৈবল্য ও ঈশ্বর উপাসনার কথা লিপিবদ্ধ করা হয়েছে। পাঠকের ব্যক্তিগত আনন্দের জন্য এক নিষিদ্ধ পারমাণবিক চুল্লি খুলে দেখানো হলো এই গ্রন্থে। কোনো আলংকারিক বচন নয়, প্রকৃতই এক পারমাণবিক চুল্লির প্রস্তাবনা যেন পুরী সিরিজের এসব কবিতা। এই একটি বইতেই যেন এক অনন্য প্রভাব রেখা তৈরি হলো বাংলা কবিতায়। সেই পুরী সিরিজের শেষ কবিতাটি পড়ছি। তারপর ঘাসের জঙ্গলে পড়ে আছে তোমার ব্যক্তিগত বসন্ত দিনের চটি, এবং আকাশ আজ দেবতার ছেলে মেয়েদের নীল শার্ট পাজামার মতো বাস্তবিক। একা ময়ূর ঘুরছে খালি দোতলায়, ওই ঘরে সজল থাকতো, সজলের বউ আর মেয়েটি থাকতো, ওরা ধানকল পার হয়ে চলে গেছে। এবার বসন্ত আসছে সম্ভাবনাহীন, পাহাড়ে জঙ্গলে এবার বসন্ত আসছে প্রতিশ্রুতিহীন। নদীর খাঁড়ির ভিতরে নেমে দুজন মানুষ তামা ও অভ্র খুঁজছে। তোমার ব্যক্তিগত বসন্ত দিনের চটি হারিয়েছ বাদাম পাহাড়ে। আমার ব্যক্তিগত লেখন ভঙ্গিমা আমি হারিয়েছি বাদাম পাহাড়ে। আলোক সরকার, কালীকৃষ্ণ গুহ, প্রকাশ কর্মকার এবং ভূমেন্দ্র গুহর সঙ্গে যুক্তভাবে উৎপল কুমার বসু একসময় সম্পাদনা করেছেন কবিতা ও কবিতা বিষয়ক ভাবনার পত্রিকা দরগা রোড। কবিতা বিষয়ে নতুনতর কণ্ঠস্বরকে ধারণ করার চেষ্টা করা হয়েছিল কবিতা কেন্দ্রিক এই লিটল ম্যাগে। স্মরণ সন্দীপন কবিতায় বন্ধুর স্মৃতি তর্পণ করে উৎপল কুমার বসু লিখছেন, মৃত্যুর পরে আর উড়ে যেতে বিঘ্ন কোথায়? বিশাল আকাশ আছে, আছে নীল রৌদ্ররেখা বিষুবের, আছে স্থাপত্য ও রাজপুরুষের মূর্তি, অঙ্গুলি নির্দেশকারী স্তম্ভিত মরণ। ওই দিকে যাওয়া যেতে পারে, ওই সম্ভাবনা নতুন বিহগ পথ খুলে দেয়, যা আসলে আকৃতির, আহ্লাদের,
পুনরুজ্জীবনের। স্রষ্টার পার্থিব বিদায় সম্ভব, কিন্তু সৃষ্টিরা অবিনশ্বর। তাই যতদিন বাংলা কবিতা শ্বাস নেবে, ততদিন পর্যন্ত স্বমহিমায় টিকে থাকবে উৎপল কুমার বসুর কবিতারা। নিজের সৃষ্টির হাত ধরেই বাংলা কবিতার জগতে অমর হয়ে থাকবেন তিনি। হ্যাঁ, কবিতার নাম অনন্তের স্তনবৃন্তে। অনন্তের স্তনবৃন্তে শরণার্থী এক শিশু ঘুমিয়ে রয়েছে। ভূমধ্য সাগরে ওরা দুইজন একই নৌকায় ভেসে আছে। ইটালির দিকে ওই মগ্ন তরী দোলে। শিশুটির মা নেই। অনন্ত তাকে দুধ দেবে বলে এক অপ্সরীর কাছে একটি স্তনযুগ ভিক্ষা চায়। আধুনিক বাংলা কবিতার সম্ভবত একচ্ছত্র এবং উজ্জ্বলতম আন্তর্জাতিক মুখ অলোকরঞ্জন দাশগুপ্ত, যার জন্ম 6 অক্টোবর 1933 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করে 1957 থেকে 1971 যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগে অধ্যাপনা করেছেন। 1971 সাল থেকে তিনি জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউট অনুষদে শিক্ষকতা করছেন। প্রচুর পুরস্কার পেয়েছেন, প্রচুর সম্মান পেয়েছেন। তার মধ্যে আছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সুধা বসু পুরস্কার, জার্মানিতে গ্যাটে পুরস্কার, আনন্দ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, কবিতার বই মরমী করাতের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার ইত্যাদি ইত্যাদি। ঐতিহ্যের প্রবহমানতায় বিশ্বাসী অলোকরঞ্জন দাশগুপ্ত এক সম্পূর্ণ পৃথক বাচন ভঙ্গি, যা তাঁর একান্ত নিজস্ব, সেটা দিয়ে সমৃদ্ধ করেছেন বাংলা কবিতাকে। নিত্য নতুন শব্দের সন্ধান, অপূর্ব শব্দবিন্যাস কবিতা মনস্ক পাঠকদের তাঁর কবিতার প্রতি আকৃষ্ট করে। কেমন লেখেন অলোকরঞ্জন? উদ্ধৃতি দেওয়া যাক তাঁর লেখা এক জানালা রাত্রি আমার থেকে। এক জানালা রাত্রি আমার কাটলো কেমন করে, মোগল সরাই প্যাসেঞ্জারে বৃষ্টি নামলো তোড়ে। বৃষ্টি নামলো ভীরু ধান ক্ষেত ভালোবাসার মতো, আলের পথে আলের পথ আলিঙ্গনরত। এক জানালা রাত্রি আমার কাটলো কেমন করে, বৃষ্টি থামলো সাঁকোর তলায় এই পৃথিবী ক্রোড়ে। মা জননী বসে আছেন চোখের সামনে খালি, শহরে কাজ নিতে পালায় বলাই বনমালী। এই হচ্ছেন অলোকরঞ্জন। বিষয় নির্বাচন, নির্মাণ কৌশল থেকে শব্দ গ্রন্থন, চিত্রকল্প এবং সৃষ্টিশীল বয়ানে তাঁর কবিতা ভীষণভাবেই মৌলিক। অলোকরঞ্জন দাশগুপ্তর কবিতা উত্তর রৈবিক বাংলা কবিতার তো বটেই, আবহমান বাংলা কবিতার নিরিখেও আমাদের এক উজ্জ্বল উত্তরাধিকার। তার কবিতা আমাদের মাতৃভাষার আকম্প্র সীমারেখাকে সম্প্রসারিত করে দেয় এক ধাক্কায়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক, বিশ্ব সাহিত্যের বরেণ্য গবেষক, তার কবিতার
এই বইয়ের সংখ্যা ইতিমধ্যেই 44। তার একটা কবিতা দিয়ে শেষ করছি। খেলতে নামলে কালো ব্যাজ পরে নিও, তথাপি তোমায় খেলতেই হবে। দুপুরে আজ যদিও আততায়ীদের হাতে নিহত হয়েছে তোমার বুকের নিবিড় সতীর্থেরা, মাঠে নেমে তাই কালো ব্যাজ পরে নিও। খেলার এখন অর্থই নেই, জয় আর পরাজয় সমদ্যতিক হয়ে গেছে পৃথিবীতে। দেশ আর দল একাকার হলে নরহত্যায় নামে পেনাল্টি কিকে জিতে। এবার তুমি টার্গেট। দেখি লোহিত সাগর ছেয়ে তোমার রুধির বাণী, গ্যালারিতে বসে আমরা দেখছি চলছে তোমায় ঘিরে জমেয় মানুষে অপূর্ব টানাটানি। কবি আলোকরঞ্জন সম্পর্কে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শুনবে রাজা ও সুলগ্নার মুখে একটু পরে। নমস্কার।